বাজেট প্রস্তাবনা নিয়ে আজ অনেক কিছুই বলেছে গবেষণা প্রতিষ্ঠান সানেম ও বিআইডিএস। কোনো কোনো ক্ষেত্রে কিছুটা ভিন্ন অবস্থানও নিয়েছে দুই থিঙ্ক ট্যাঙ্কের অর্থনীতিবিদরা। এদিকে বাজেটোত্তর আরেক সংবাদ সম্মেলনে পোশাক কারখানা মালিকদের নেতারা বলছেন, দেশের প্রধান রপ্তানি খাতকে বাঁচাতে হলে 2029 সাল পর্যন্ত প্রণোদনা অব্যাহত রাখতে হবে। সব নিয়ে আলোচনায় যেতে চাই। সাথে আছেন অর্থনীতিবিদ ডক্টর মনজুর হোসেন। ডক্টর মনজুর হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি বিস্তারের আজকের আয়োজনে। বাজেটে 15% করের বিনিময়ে অপরাধীদের টাকা বৈধ করার সুযোগকে নিন্দা জানিয়েছে সানেম। অন্যদিকে আপনাদের সংস্থা বিআইডিএস বলছে অপ্রদূষিত টাকা বৈধ করার সুযোগটা থাকা দরকার। আপনাদের যৌক্তিকতাটা একটু জানতে চাই, বা বিষয়টা একটু বুঝিয়ে বলবেন। আমরা সরাসরি বলিনি যে এটা থাকা দরকার। আমরা বলেছি যদি দিতেই হয় তাহলে একটা ইকুইটি কনসেপ্টে থাকা দরকার। অর্থাৎ এটা আপনি জানেন যে বর্তমানে একটা ক্রান্তিকাল চলছে। আমরা বিভিন্ন সমস্যার মধ্য দিয়ে চলছি। সরকারের রেভিনিউ আয় কমে গেছে, কিন্তু কথা হলো যে এই সময়টাতে যদি এই ধরনের অপ্রদর্শিত হয়, সেটা বিভিন্ন কারণে হয়ে থাকে। ল্যান্ড ট্রান্সফারের ক্ষেত্রে হয়, বিভিন্নভাবে হয়ে থাকে। সেই জায়গাটা বলা হয়েছে যে যদি সেরকম অবস্থা পরিপ্রেক্ষিতে দেওয়া হয় এবং বর্তমান অর্থনৈতিক সংকটের সময় যখন আমার রেভিনিউ আয় বাড়াতে হবে, সেই সুযোগটা থাকতে হবে। তবে সেটা হওয়া উচিত যে নির্দিষ্ট কোনো তাদেরকে সুবিধা দিয়ে 15% দিবে সে বা অন্যরা বেশি দিবে তা না। তাদেরকে অন্যদের মতো সমান করেই সুযোগ দেওয়া দরকার। আর আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এর সাথে সরকারের যে অ্যাডমিনিস্ট্রেটিভ ড্রাইভ তাদের বিরুদ্ধে, তারা যে কেন দিচ্ছে না, না দিলে যে পানিশমেন্টের সে ব্যবস্থাটাও থাকা দরকার। ডক্টর বিনায়ক সেন যা বলেছেন, তিনি বলেন অপ্রদর্শিত আয় বৈধ করার ক্ষেত্রে ট্যাক্স মওকুফ কিংবা নির্দিষ্ট রেট বেঁধে দেওয়া ঠিক নয়। এটি ট্যাক্স ইকুইটির খেলাপি বলছেন তিনি। এই ট্যাক্স ইকুইটি নিয়ে আপনি কি বলবেন? না, উনি ওই কথাই বলেছে যে যারা রেগুলার দিচ্ছে তারা দিবে হয়তো 25%, 30% বা 5%। তো এদেরকে শুধু ফ্ল্যাট রেটে 15% কেন বলা হবে? অর্থাৎ তার কথা হলো যে 5% ক্যাটাগরিতে পড়বে সে 5%ই দিক, যে 10%-এ পড়বে 10%, যে 30% পড়বে 30%। এটা ছিল ওনার মন্তব্য। আর আমি যেটা বলেছি, যে সাথে যোগ করেছি, সেটা হচ্ছে যে যে তাদেরকে যদি দিতেই হয়, এটা নৈতিকভাবে সমর্থনযোগ্য না। কিন্তু কথা হলো যে অবস্থার পরিপ্রেক্ষিতে এই ধরনের জিনিস আছে, আমরা তো অস্বীকার করতে পারবো না। দেশে অনেকেই ট্যাক্স নেটের বাইরে রয়ে গেছে, ট্যাক্স দিচ্ছে না। তো তারা যদি এগিয়ে আসতে চায়, তাদেরকে যেমন সুবিধা দেওয়া হচ্ছে, অ্যাট দ্য সেম টাইম তারা যদি এই সুবিধাটা না নেয়, যাতে করে তাদের বিরুদ্ধে মানে আইনগত এবং অন্যান্য ব্যবস্থা এনবিআর নিতে নেয়, তাহলে যেটা হবে যে এটা একটা সুফল পাওয়া যাবে। অন্যান্য বছর কিন্তু এই সুবিধা দিয়েও কিন্তু সুফল পাওয়া যায়। বেশ দারুণভাবে ব্যাপারগুলো জানলাম। আর একটি বিষয় জানতে চাই মনজুর হোসেন, তাহলে সামগ্রিকভাবে আপনি কি মনে করেন এবারকার যে বাজেট উপস্থাপিত হয়েছে সেটি আসলে কেমন হলো? না, আমি যে মন্তব্যটা করেছি সেখানে হচ্ছে আমরা বলেছি যে এটা একটা সময়ের প্রেক্ষাপটে এটা অনেকটা একটা ব্যালেন্স করা হয়েছে কৃচ্ছ্রতা সাধন এবং গ্রোথের মধ্যে। সেই কৃচ্ছ্রতা সাধনটা মূলত ফিসকাল কনসলিডেশনের মাধ্যমে করা হয়েছে। সেটা হচ্ছে ব্যয় কমিয়ে আয় বাড়িয়ে বর্তমান সময়ের যে সংকটময় অবস্থা, সেটাকে কিছুটা সামাল দেওয়ার চেষ্টা করা হয়েছে এই বাজেটে, যেটা আমরা প্রশংসা করেছি। অর্থমন্ত্রী যে কাজটা করেছেন তার সাহসী পদক্ষেপ নিয়েছেন, অতীতে আমরা এরকম দেখিনি। এবং তিনি অনেকের আশা আকাঙ্ক্ষা হয়তো পূরণ করতে পারেননি এই অবস্থায়, কিন্তু এটা ওভারঅল ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটির জন্য এই ধরনের একটা বাজেটের দরকার ছিল, যেখানে বাজেটে আকার কমানো হয়েছে, যেখানে বাজেট ডেফিসিট কমানো হয়েছে, আয় বাড়ানোর একটা প্রচেষ্টা খুব দৃশ্যমান। তো এবং ব্যয়ও কমানো হয়েছে অনেকটাই। তো সেদিক থেকে সময়ের প্রেক্ষিতে আমি মনে করি যে এটা অনেকটা সাধুবাদ পাওয়ার মতোই বাজেট। এবার একটু অন্যদিকে যেতে চাই। পোশাক খাতের নেতারা বলছেন প্রস্তাবিত বাজেটে পোশাক শিল্পের মূল যে দাবিগুলো সেটি উপেক্ষিত হয়েছে। 2029 সাল পর্যন্ত তারা প্রণোদনা বহাল রাখার দাবি জানিয়েছেন। আমি জানি এই খাতে নজর রাখেন আপনি, আপনার পরামর্শ কি এই বিষয়টি নিয়ে? না, একটা তো হচ্ছে যে প্রণোদনা তো আমরা আসলে যেটা হয় যে 2026 সালের যখন আমরা ইয়ে থেকে বেরিয়ে যাব, এলডিসি থেকে, তখন অনেক ধরনের প্রণোদনায় থাকবে না। তো এই প্রণোদনা দিয়ে তো আসলে একটা সেক্টরকে সব বেশি দিন আসলে টিকিয়ে রাখা যাবে না। আমার ধারণা যে গার্মেন্টস সেক্টর ইতিমধ্যে যথেষ্ট একটা শক্ত ভিতের উপর আছে এবং তাদের সে ক্যাপাবিলিটি আছে ইন্টারন্যাশনাল, মানে কোনো প্রণোদনা, এই ধরনের প্রণোদনা ছাড়াই তারা এগিয়ে যেতে পারে। কিন্তু বর্তমান সময় দেখতে হবে যে সরকারের সক্ষমতাটা কি। যেখানে সরকারের রেভিনিউ আয় কমে গেছে, যেখানে খরচের খাত কমানো হচ্ছে, সেই ক্ষেত্রে হয়তো এডিশনাল প্রণোদনা চাওয়াটা কতটুকু যৌক্তিক, সেটা অবশ্য যারা নীতি নির্ধারক আছেন তারাই বুঝতে পারেন ভালো। তো আমি মনে করি না যে এই মুহূর্তে আমাদের যে ঋণ করার প্রবণতা তৈরি হয়েছে, সংস্কারের উন্নয়ন উন্নয়ন
যে অগ্রাধিকারগুলো আছে সেখানে গার্মেন্টস সেক্টরকে প্রণোদনা দেওয়ার বিষয়টা হয়তো বা অগ্রাধিকার পায়নি। ডক্টর মঞ্জুর হোসেন, ধন্যবাদ আমাদের সাথে আপনার যুক্ত হওয়ার জন্য এবং সময়টুকু আমাদেরকে আজকে দেওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে যুক্ত হয়েছিলেন অর্থনীতি ডক্টর মঞ্জুর হোসেন। কথা বলছিলাম বাজেটে প্রস্তাবনার পর তা নিয়ে নানা সংস্থা এবং পোশাক খাতের নেতারা যে মন্তব্যগুলো করছেন তা নিয়ে আরও বিস্তারিত তার কাছে জানছিলাম। দর্শক, আপনারা ছিলেন সংবাদ বিস্তারে, আমরা ছিলাম ঘটনার ভিতরে ঢুকবার নানা চেষ্টায়। কাল আবারও দেখা হবে একই সময়, তখন একত্রের সাথে।